আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি রিফাত সিদ্দিকী। আমি বর্তমানে ফাইনাল ইয়ার এমবিবিএসে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। তো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একদমই প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটার এমসিকিউ। বেসিক্যালি এখানে হচ্ছে অনুশীলনের কিছু এমসিকিউ আসবে, আর হচ্ছে মোস্টলি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা অ্যানালাইসিস করব। সো অ্যানালাইসিস বলতে এখানে কি, অ্যানালাইসিস বলতে শুধুমাত্র আমরা এমসিকিউর অ্যান্সার বলবো এরকম না। আমরা হচ্ছে এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে মানে অপশন ওয়াইজ যে এই এমসিকিউটার অপশনটা এরকম কেন হইলো, সো প্রত্যেকটা অপশন অনুযায়ী হচ্ছে আমরা ডিসকাশন করব। সো জিরো টু ডিএমসিয়ান কোর্সে তোমাদেরকে স্বাগতম। সো প্রথমে আমরা চলে যাই ফার্স্ট এমসিকিউটাতে। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটা কিন্তু মেডিকেল 24-25 সেশনে আসা কোশ্চেন। সো এই যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, স্ট্যান্ডার্ড পদার্থ বলতে আসলে আমরা দুই ধরনের পদার্থ আছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো প্রাইমারি কারা আর সেকেন্ডারি কারা, এখানে এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট। এই এক্সাম্পলটা হচ্ছে তোমাদের মানে এটা হচ্ছে খুবই ইনভেরিয়েবলি আসা কোশ্চেন, মানে প্রত্যেক বছরই দেখা যায় কোনো না কোনো পরীক্ষায় তুমি কমন পাবা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চিনার উপায় হচ্ছে মনে রাখবা যেগুলার মধ্যে সি থাকবে, যেসব যৌগে সি থাকবে সেগুলো হচ্ছে টিপিক্যালি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কিন্তু একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে এইচসিএল। এইচসিএল সি থাকার পরেও এটা হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে যাবে। ঠিক আছে, তাহলে এইটা দেখার পরে তুমি অপশনের মধ্যে খুঁজবা কোনটার মধ্যে সি আছে। তাহলে খেয়াল করো এটার মধ্যে কিন্তু সি নাই, তাহলে এই অপশনটা বাদ। এটার মধ্যে সি আছে, বাট এটা কিন্তু আমি বলছিলাম এক্সেপশন। ঠিক আছে, এক্সেপশন বলছিলাম। হ্যাঁ, এইচসিএল। সো এইটাও বাদ, এটার মধ্যে সি নাই, এটাও বাদ। দেখো এটার মধ্যে কিন্তু সি আছে, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন আসি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কয়েকটা বৈশিষ্ট্য আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু সোডিয়াম কার্বনেট। এবার আসি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা। ঠিক আছে, যাদেরকে হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যাবে, ঠিক আছে, একদম পিওর। তারপর হচ্ছে বাতাসের সংস্পর্শে বা জলীয় বাষ্প অথবা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। তারপরে হচ্ছে ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তিতে যারা ক্ষয় করবে না। ঠিক আছে, তারপর হচ্ছে এরা দীর্ঘকাল ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে। যেহেতু এদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, তার মানে এরা অলমোস্ট নিষ্ক্রিয়, অর্থাৎ এদের ঘনমাত্রাও দীর্ঘকাল অপরিবর্তিত আমরা পাবো। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। ঠিক উল্টা বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের এক্সাম্পল। যেমন এদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যারা, তাদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে না, এদের বায়ুর সংস্পর্শে এরা পরিবর্তিত হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তির ক্ষতি করবে, এবং হচ্ছে এদের ঘনমাত্রা দীর্ঘকাল অপরিবর্তিত থাকবে না। ঠিক আছে, মানে পরিবর্তিত হবে। তাহলে এক্সাম্পল যেগুলো বলছিলাম যাদের মধ্যে সি থাকবে, যেমন এই যে এটার মধ্যে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, সি আছে। তারপর হচ্ছে এটা কিন্তু অক্সালিক অ্যাসিডের ফর্মুলা, অক্সালিক অ্যাসিড, এটা মনে রাখবা H2C2O4। ঠিক আছে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অথবা তোমার এমসিকিউর মধ্যে এইরকমভাবেও থাকতে পারে HCCOH, অথবা এইভাবেও থাকতে পারে COH2। ঠিক আছে, সবগুলাই অক্সালিক অ্যাসিডের ফর্মুলা। তারপরে আসি, দেখো মানে হাইড্রেটেড অক্সালিক অ্যাসিড, তারপরে হচ্ছে মানে সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে এটাও কিন্তু সোডিয়াম অক্সালেট। ঠিক আছে, সোডিয়াম অক্সালেট, হাইড্রেটেড অক্সালেট, সবগুলোর মধ্যেই তুমি হচ্ছে এই সি বাটন পাওয়া যাবা। ঠিক আছে, সো সি আমরা পেয়ে যাব। তারপরে আসি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখানে কিন্তু কোথাও সি নাই। HCl ব্যতিক্রম আমরা পড়ছিলাম, সি থাকা সত্ত্বেও এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সো নেক্সটে যাই, তাহলে আশা করি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ রিলেটেড যে কোনো কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে। এরপরে হচ্ছে মেডিকেল 23-24 সেশনে আসা একটা কোশ্চেন, যে নিচের কোন বর্ণটি হচ্ছে, মানে নিচের কোন বর্ণটি হচ্ছে তোমার পরিবেশ দূষক হিসেবে। পরিবেশ দূষক বলতে কোনটা, মানে হচ্ছে এনভায়রনমেন্টাল টক্সিন, মানে যাদেরকে আমরা নক্সাস বলি আর কি, নক্সাস বা হচ্ছে যারা পরিবেশ দূষক। তাহলে এইখানের মধ্যে যেহেতু নক্সাস এন, তার মানে অবশ্যই পরিবেশ দূষকের সাইন বা প্রতীক হচ্ছে এন হবে। ঠিক আছে, তার মানে এটা এন হবে। তাহলে বাকিগুলো আমরা বলি, যেমন হচ্ছে এটার কি, ও হচ্ছে জারক বা অক্সিডেন্ট। তাহলে সবগুলার সাইন আমরা দেখে ফেলি, চলো।
তাহলে প্রথমে হচ্ছে আমরা যেটা বললাম নকশা, সেটা হবে অ্যান্সার। তাহলে হ্যাজার্ড সিম্বলে পাওয়া যায়। আচ্ছা হ্যাজার্ড সিম্বল কয়টা ছিল বলো তো? হ্যাজার্ড সিম্বল কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত 10টাই ছিল। সো 10টা হ্যাজার্ড সিম্বলের সাইন খুব ভালোভাবে আমরা সামনে পড়বো, সামনে আরেকটা এমসিকিউ পাবো আমরা এরকম। সো তারপরে চলো ভাইয়া আমরা দেখি, এবার আসি বুয়েট রিলেটেড একটা এমসিকিউ আসছে। বুয়েটও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এইটাও মেডিকেল 23-24 সেশনে আসা একটা কোশ্চেন। সো কি বলছে, বুয়েটের পরপর ক্ষুদ্রতম 2 দাগের পার্থক্য কত মিলিলিটার, ঠিক আছে? সো এইটা মনে রাখবা 0.1 ml, ঠিক আছে? 0.1 ml, অথবা এটার অ্যান্সার অনেক সময় সিসি দিয়েও থাকতে পারে। আমরা জানি 1 cm³ অথবা 1 cc ইকুয়ালস টু 1 ml। তাহলে কোশ্চেন যেভাবে আসুক পারবা আশা করি। তার মানে হচ্ছে বুয়েটের পরপর, ধরো এটা বুয়েটের পরপর 2টা দাগের মধ্যে মানে ডিস্টেন্স বা পার্থক্য কত, 0.1 সিসি অথবা 0.1 ml, যাই বলো। তাহলে আমরা বুয়েট সম্পর্কে আরও কয়েকটা ইনফরমেশন পাবো। যেহেতু আমি ফার্স্টেই বলছি এই ক্লাসটা মূলত হচ্ছে এমসিকিউ সলভিং, সাথে হচ্ছে ডিসকাশনও হবে প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে। তাহলে দেখো বুয়েটের ক্ষুদ্রতম ভাগ বা পরপর ক্ষুদ্রতম 2 ভাগের পার্থক্য কত, 0.1 ml অথবা সিসি। তারপর হচ্ছে স্টপ কর্ক দ্বারা বুয়েটের দ্রবণের পতনটা নিয়ন্ত্রণ করা যায়। তাহলে বুয়েটটা নর্মালি এরকম থাকে। তারপরে হচ্ছে এই পোর্শনটাতে একটু এরকম কনজেস্টেড পার্ট থাকে, তাহলে এইখানে একটা স্টপ কর্ক থাকে। সো স্টপ কর্ক দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি, উপর থেকে যে দ্রবণের পতনটা এটা কন্ট্রোল করতে পারি কিন্তু, ঠিক আছে? তাহলে স্টপ কর্ক থেকে। তারপর হচ্ছে বুয়েট সাধারণত কতটুকু আয়তনের হয়ে থাকে, ঠিক আছে? 25 cm³ এবং হচ্ছে 50 cm³ অথবা সিসি। তারপর আসি টাইট্রেশনের মধ্যে কিন্তু দ্রবণের পরিমাণ আয়তনকে মিশানোর ক্ষেত্রে আমরা জানি বুয়েট ইউজ করা হয়। বুয়েট আর কনিক্যাল ফ্লাস্ক, এই দুইটা জিনিস, বুয়েট আর কনিক্যাল ফ্লাস্ক, এই দুইটা জিনিস মনে রাখবে। তাহলে বুয়েটের ক্ষুদ্রতম ভাগের আয়তন হচ্ছে সেম কথা। আচ্ছা তারপরে তাহলে আমরা বুয়েট রিলেটেড এমসিকিউ সলভ করলাম। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ভালোভাবে খেয়াল করো। ক্রোমিক অ্যাসিড রিলেটেড, ক্রোমিক অ্যাসিড। এখন ক্রোমিক অ্যাসিডের মিক্সচার আসলে কোনটা? ডেন্টালে 23-24 আসা কোশ্চেন। ক্রোমিক কথাটা কিভাবে আসছে চলো জানি। এটা মনে রাখলে তোমার আর ভুল হবে না। দেখো ক্রোম কথাটা আসছে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, K2Cr2O7, ঠিক আছে? ক্রোম, পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোম কথাটা আসছে। আর ইক কথাটা আসছে সালফিউরিক থেকে, এই যে সালফিউরিক অ্যাসিড থেকে, ঠিক আছে? তাহলে ক্রোমিক অ্যাসিড বলতে আসলে এই দুইটা জিনিসের মিক্সচার, গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট, এই দুইটা জিনিসের মিক্সচার হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে ক্রোমিক অ্যাসিড দিয়ে কি পরিষ্কার করা হয়? একটু আগে আমরা স্লাইডে যেটা দেখছি বুয়েট, ওই বুয়েটকে পরিষ্কার করা হয়। কারণ বুয়েটটা একটু এদিকে কনজেস্টেড, তো সো এই পোর্শনগুলো ক্লিন করতে তোমার ক্রোমিক অ্যাসিড লাগে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের এইটা, ঠিক আছে? আচ্ছা তাহলে অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এইখানে ক্রোমিক অ্যাসিড রিলেটেড কয়েকটা জিনিস চলে আসলো। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের দ্রবণকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড একটা তীব্র জারক। তারপরে বলছে তৈল জাতীয় জিনিস যদি হচ্ছে মানে বুয়েটের মধ্যে আটকে থাকে তখন সেটাকে পরিষ্কার করতে কি ইউজ করা হয়? ক্রোমিক অ্যাসিডের মিক্সচার ইউজ করা হয়। আচ্ছা আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ক্রোমিক অ্যাসিডে মূলত কোন ধরনের বিক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করা হয়? মনে রাখবা ক্রোমিক অ্যাসিডে জারণ বিক্রিয়া ঘটে, ঠিক আছে? মানে অক্সিডেশন হয়, এখানে জায়মান অক্সিজেনের মাধ্যমে জারিত হয়। এই যে দেখো জায়মান অক্সিজেনের মাধ্যমে জারিত হয়। তাহলে ক্রোমিক অ্যাসিড হচ্ছে গ্লাস সামগ্রী পরিষ্কারে সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে সর্বোত্তম পরিষ্কারক যদি আসে, খুব ভালো মতো মাথায় রাখবা সর্বোত্তম পরিষ্কারক কথাটা। তাহলে সর্বোত্তম পরিষ্কারক কোনটা? ক্রোমিক অ্যাসিড মিক্সচার। তাহলে অবশ্যই আমাদের সংযুক্তিটা জেনে রাখা উচিত, ক্রোমিক অ্যাসিড মূলত কি। তাহলে এই দুইটা জিনিস তো অবশ্যই থাকবে, এই দুইটা জিনিস, আর সাথে তো পানি থাকবে, ঠিক আছে? কারণ পানি না থাকলে হচ্ছে অ্যাসিডটা অ্যাক্টিভ হবে না। তাহলে দেখো সব কিছু কিন্তু একটা চারের খেলা। পটাশিয়াম ডাইক্রোমেট এটা দ্রব, ঠিক আছে? এটা মূলত 4 গ্রাম ইউজ করা হয়। তারপর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে 40 ml, ওয়াটারও হচ্ছে কত 40 ml। তাহলে এই তিনটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে সংযুক্তি। তাহলে ক্রোমিক অ্যাসিড থেকে আমরা কি জিনিস শিখলাম? ক্রোমিক অ্যাসিড দিয়ে হচ্ছে বুয়েট পরিষ্কার করা যায়, তেল চর্বি জাতীয় জিনিসগুলো পরিষ্কার করা যায়। কোন বিক্রিয়ায় পরিষ্কার করা যায়? এটা হচ্ছে জারণ বিক্রিয়া,
এটা কোন বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তারপর আসি ক্রমিক অ্যাসিডকে বলা হয় সর্বোত্তম পরিষ্কারক, খুব ভালোভাবে মনে রাখবা। তারপরে ক্রমিক অ্যাসিডের সংযুক্তিটা আমরা দেখলাম, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট 4 গ্রাম, তারপর হচ্ছে বাকিগুলো 40 ml করে। ঠিক আছে, আশা করি মনে থাকবে। এবার আসি মানুষের শরীরে যদি অ্যাসিড পড়ে তাহলে আমরা কি ইউজ করব? ঠিক আছে, এটা একটা কোশ্চেন। আরেকটা আসতে পারে, মানুষের শরীরে যদি ক্ষার পড়ে যে কোনো জায়গায়, হইতে পারে আমার ফেসে অথবা চোখে, তখন আমরা কি ইউজ করব? সো মানুষের কোনো স্থানে যদি অ্যাসিড পড়ে তাহলে অবশ্যই আমরা, এটা তো জানো যে প্রশমন বিক্রিয়া ঘটানোর জন্য বা হচ্ছে নিউট্রালাইজ করার জন্য আমরা হচ্ছে একটা ক্ষার ইউজ করব। এখন আসলে সেটা কোন ক্ষার? এটা হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট, ভালোভাবে মাথায় রাখবা। এখন যদি ক্ষার পড়ে তাহলে কি ইউজ করবো? অ্যাসিড। কোন অ্যাসিড? 5% বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড বলতে H3BO3। এখন এই জিনিসটা নিয়ে তোমার আবার অনেক সময় এরকম কোশ্চেন আসে, সো ওইটাও শিখে রাখো যে H3BO3 যেটা, এটা আরেক নাম হচ্ছে কি? বোরিক অ্যাসিড। সো একবার এটা ডেন্টাল পরীক্ষা আসছিল এরকম যে BOH3 অথবা POH3, এটা কি অ্যাসিডিক নাকি বেসিক? সো তোমরা প্রথম দেখাতেই যেটা ভুল করো সেটা হচ্ছে এই OH দেখে তোমরা এটাকে বলে দাও কি? ক্ষারীয়। ঠিক আছে, এখন আসলে আমরা অত ডিটেলসে যাব না। আমরা অ্যাসিড বেস থিওরি আমরা জানি 3 ধরনের আছে। একটা হচ্ছে তোমার আরহেনিয়াসের থিওরি, একটা ব্রনস্টেড লাউরি মতবাদ, আরেকটা হচ্ছে লুইসের মতবাদ। সো এগুলোর মাধ্যমেও তুমি অ্যাসিড চাইলে আইডেন্টিফাই করতে পারবা, কিন্তু আমরা 9-10-এর বেসিক দিয়েও এটা অ্যান্সার করতে পারবো। যেমন দেখো এখানে OH আছে, OH দেখা মাত্রই যারা হচ্ছে একটু কম পড়াশোনা করছে তারা হচ্ছে অ্যান্সার করবে কি? এটা ক্ষারীয়, কিন্তু অ্যাবসলিউটলি রং, অ্যান্ড এটা হচ্ছে কিন্তু মেডিকেলে আসছে। এখন খেয়াল করো, তুমি যদি এটা ভেঙে লেখো কি আসে? H3BO3, H3BO3, তাহলে এটা কিন্তু বোরিক অ্যাসিডের ফর্মুলা। আর এটাকে যদি ভেঙে লেখো তাহলে কি আসে? H3PO3। এটার নাম কি বলো তো? এটার নাম কিন্তু ফসফরিক অ্যাসিড না, এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। এটার নাম কি ভাইয়া? ফসফরাস অ্যাসিড। ঠিক আছে, সো এখানে যদি 4 দাও তাইলে চেঞ্জ হয়ে যাবে ইক। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড। এখন তাইলে দেখলাম আমরা BOH3 আর POH3 দুইটা আসলে অ্যাসিড। ঠিক আছে, এটা কিন্তু আসলে বেস না। সো মনে রাখবা। এখন এত কিছু তো আমাদের আসলে চিন্তা করার সময় নাই, যেহেতু আমরা একটা সিম্পলিস্টিক ওয়েতে এটা বের করব। দেখো জিনিসটা অনেক ইজি। মনে রাখবা, সকল ধাতব অক্সাইড অথবা হাইড্রোক্সাইড, কি সকল ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারীয়। এটা তো আমরা 9-10-এই পড়ছিলাম। সো ওই বেসিক, সকল অধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড হচ্ছে, মনে রাখবা, অম্লীয়। এবার চলো আমরা এক্সাম্পল দিই। যেমন ধরো ধাতু মানে কি? ধরো আমি নিলাম সোডিয়ামের অক্সাইড Na2O, অথবা সোডিয়ামের হাইড্রোক্সাইড NaOH। এবার তোমার মন কি বলে? সে ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড কি হবে? এটা হবে ক্ষারীয়। ঠিক আছে, তার মানে সকল ধাতব অক্সাইড হাইড্রোক্সাইড মনে রাখবা ক্ষারীয়। সকল অধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, এক্সাম্পল দিই CO2, কার্বন ডাইঅক্সাইড। কার্বন তো একটা অধাতুর অক্সাইড, তার মানে এটা অম্লীয়। তোমার যদি পরীক্ষায় কোশ্চেন করে যে কার্বন ডাইঅক্সাইড কি অ্যাসিডিক না বেসিক, অনেক সময় তোমরা কি করো? এখানে কনফিউজড হয়ে যাও যে কার্বন ডাইঅক্সাইড তো গ্যাসীয় এবং এখানে তো কোনো H+ নাই বা OH- নাই, তাহলে H+ ডোনেট বা OH- ডোনেট করার ব্যাপার তো আসতেছে না, তার মানে অ্যাসিডিক বেসিক কীভাবে বলবো? সো এই কারণে আর কি আমরা, মানে আমাদের সায়েন্টিস্ট ব্রনস্টেড লাউরি মতবাদ যেটা, উনি হচ্ছে এই অ্যাসিড বেস থিওরির H+OH- এর সীমাবদ্ধতা থেকে বের হয়ে, দ্রবণের সীমাবদ্ধতা থেকে বের হয়ে উনি হচ্ছে H+ ডোনেট করলে অ্যাসিড, H+ অ্যাকসেপ্ট করলে হচ্ছে কি? বেস। তার থেকেও পরবর্তীতে আরও বেশি মডার্ন একটা থিওরি আসছে, সেটা হচ্ছে লুইস অ্যাসিড। লুইস কি বলছিল? লুইস বলছিল যে ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে হচ্ছে বেস বা ক্ষার, আর যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে তাহলে হচ্ছে অ্যাসিড। সো ওইগুলা তো আমরা আসলে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে পড়বো বা পরিবেশ রসায়নে পড়বো। এখন আমরা আপাতত এই থিওরি দিয়েই মনে রাখি যে সকল
ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড হচ্ছে কি ক্ষারীয়, আর সকল অধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড হচ্ছে অম্লীয়। তাহলে দেখো এখানে এটা অধাতু, অধাতুর অক্সাইড আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারতেছি এটা হচ্ছে কি অম্লীয়। তাহলে পরেরটাতে যাই। এবার আসি আমাদের এক্সাম্পলে, বোরন, বোরনের হাইড্রোক্সাইড। তারপরে আসি আমি ফসফরাসে, ফসফরাসের হাইড্রোক্সাইড। এখন দেখো তো, তুমি ওএস দেখে আগে বলে দিতে হচ্ছে এটা ক্ষারীয়। এখন তুমি কি বলবা? এখন বলবা যে এই বোরন হচ্ছে একটা অধাতু, অধাতুর হাইড্রোক্সাইড হচ্ছে অম্লীয়। ঠিক আছে, এখন আর ক্ষারীয় বলবা। তারপরে বলবা ফসফরাস, ফসফরাস একটা অধাতু, অধাতুর হাইড্রোক্সাইড কি অম্লীয়। তার মানে হচ্ছে BOH3 POH3, মানে ফসফরাস অ্যাসিড আর বোরিক অ্যাসিড, এই দুইটা হচ্ছে অম্লীয়। এবার আসে আমাদের কোশ্চেনে, কি বলছে? মানুষের শরীরে যদি কোথাও অ্যাসিড পড়ে তাহলে আমরা ক্ষার ইউজ করব। কোনটা সেটা? সেটা হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট। আর যদি আমাদের বডিতে কোথাও ক্ষার পড়ে তখন হচ্ছে আমরা 5% বোরিক অ্যাসিড ইউজ করব। অপশনের মধ্যে এইভাবেও থাকতে পারে 5% BOH3। সো খেয়াল করে অ্যান্সার করবা। তাহলে অ্যান্সার হচ্ছে 5% সোডিয়াম কার্বনেট। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ব্যাখ্যাও দেওয়া আছে। এবার আসি, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ইম্পর্টেন্ট কেন বলতেছে, এটা আসলে দুইবার রিপিটেডলি আসছে এবং সেম ইয়ারে আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22-23 এবং ডেন্টালেও। সো সেমি মাইক্রো পদ্ধতিতে আমাদের আসলে তোমার আয়তন ভিত্তিক পদ্ধতি যেটা ছিল, মানে কোয়ান্টিটেটিভ প্রসেস, ওইখানে ছিল কিন্তু মাইক্রো, সেমি মাইক্রো, ম্যাক্রো, এই তিনটা পদ্ধতি। সবচেয়ে বেশি ভুল হয় কোন পদ্ধতিতে? ম্যাক্রো পদ্ধতিতে। ঠিক আছে, আর মাইক্রো পদ্ধতি যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। ঠিক আছে, এখানে ভুল হওয়ার চান্স খুবই কম। কিন্তু এটার একটা ভুল, এটার একটা যেটা ছিল সীমাবদ্ধতা, সেটা হচ্ছে মাইক্রো পদ্ধতিতে মানে যে যন্ত্রপাতিগুলো ইউজ করা হয় সেটা খুবই কস্টলি, মানে কস্ট ইফেক্টিভনেস প্রিভেন্ট করার জন্য, মানে কস্ট ইফেক্টিভনেস রক্ষা করার জন্য হচ্ছে সেমি মাইক্রো পদ্ধতি স্কুল কলেজে মানে করা হয়। ঠিক আছে, সাজেস্ট করা হয়। এখন হচ্ছে সেমি মাইক্রো পদ্ধতিতে H2S গ্যাস যেটা ইউজ করা হয় সেটার উৎস কি? ঠিক আছে, এটা মাথায় রাখবা যে থায়ো এসিটামাইড, থায়ো এসিটামাইড, অনেক সময় বাংলায়ও আসতে পারে যে থায়ো এসিটামাইড, অপশনে থাকতে পারে থায়ো এসিটামাইড। তাহলে সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H2S গ্যাসের উৎস হচ্ছে থায়ো এসিটামাইড। সংকেত কি? CH3CSNH2। এটার সাথে হচ্ছে অবশ্যই দ্রবণ, যেহেতু H2 থাকবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? ডি। ঠিক আছে, আশা করি পারবা। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। তারপরেরটাতে যাই আমরা। তাহলে ব্যাখ্যা। সো ব্যাখ্যা যেটা বলতেছিলাম, এগুলাই আসলে লিখছে যে সেমি মাইক্রো পদ্ধতিতে থায়োএসিটামাইড থেকে H2S তৈরি হয়। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা দেয়া আছে, বিক্রিয়াটা একটু দেখে নিতে পারো, আহামরি ইম্পর্টেন্ট না। এরপরে আসি আমরা, এই জিনিসগুলো আর কি তোমরা একটু দেখে নিতে পারো। স্পেশালি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে তরল পরিমাপক যন্ত্র কি সেমি মাইক্রো পদ্ধতিতে, তরল পরিমাপক যন্ত্র কি। সো অপশনের মধ্যে আসলে তোমরা সেমি মাইক্রো কথাটা পাবা, সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব। ঠিক আছে, এবার আসি, মানে এটা কিন্তু আমাদের অলরেডি অ্যান্সার করা হয়ে গেছে যে তোমার ক্রোমিক অ্যাসিড দিয়ে যে বুরেট পরিষ্কার করা হয়, এখানে আসলে কোন বিক্রিয়া হয় এটা আমরা জানি অলরেডি, জারণ বিক্রিয়া হয়। ঠিক না, এটা আমরা অলরেডি বলে দিচ্ছি, যেহেতু এখানে একটা জার্মান অক্সিজেন তৈরি হয়, ওই অক্সিজেনই আসলে তোমার যে ময়লাটা আছে বা তেল চর্বি থাকে সেটাকে নিধন করে, তাহলে জারণ বিক্রিয়া হয়। তাহলে এটা আমরা অলরেডি দেখলাম। আর সংযুক্তি তো এর আগেই দেখছি, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 4 গ্রাম, আর বাকি দুইটাই হচ্ছে 40 ml করে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। বুনসেন বার্নার, বুনসেন বার্নারের সবচেয়ে উপরের অংশটির নাম কি? ঠিক আছে, সবচেয়ে উপরের অংশ। এখানে আসলে বুনসেন বার্নারের যে মণ্ডল আছে, এখানে কয়েকটা অঞ্চল আছে, সেই অঞ্চলগুলো আমরা ডিসকাস করব। মনে রাখবা সবচেয়ে উপরের যে অঞ্চলটা আছে, মানে বার্নারের যে শিখা, ধরো এটা বার্নার, ঠিক আছে, এটার মধ্যে থেকে যে শিখাটা হয়, এখানে কয়েকটা অঞ্চল আসে। তো সবচেয়ে উপরের অঞ্চল যেটা, সেটা হচ্ছে তো কি জারণ মণ্ডল। ঠিক আছে, এটার নাম হচ্ছে জারণ মণ্ডল। তাহলে আমরা এটা ব্যাখ্যা করতেছি, চলো। তাহলে অ্যান্সার হচ্ছে কি জারণ মণ্ডল। সো আমরা তাহলে মেইনলি দুই ধরনের শিখা পাবো বুনসেন বার্নারে, দুই প্রকার শিখা পাবো। একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা, আর একটা হচ্ছে উজ্জ্বল শিখা। এখন অনুজ্জ্বল শিখার সুবিধা কি আর উজ্জ্বল শিখার অসুবিধা কি? অনুজ্জ্বল শিখার সুবিধা হচ্ছে এটার মধ্যে কালি হয় না। কি হয় না? কোনো শীষকালি হয় না, মানে কালো হয়ে যায় না। ঠিক আছে, অনুজ্জ্বল শিখার কারণে যেই পাত্রটা তুমি তাপ দিবা, ওই পাত্রের তলদেশে কালি হয়ে যাবে না।
কিন্তু উজ্জ্বল শিখার ক্ষেত্রে কি হবে, উল্টা ব্যাপার ঘটবে। এখানে হচ্ছে কার্বন দিয়ে মানে পুরা তলাটা হচ্ছে কালো হয়ে যাবে যেই পাত্রটা তুমি তাপ দিতেছো। তার মানে অনুজ্জ্বল শিখা হচ্ছে প্রেফারেবল, মানে অনুজ্জ্বল শিখা আমরা রসায়ন পরীক্ষাগারে ইউজ করব, এটা ভালো মতো মাথায় রাখবা। এখন অনুজ্জ্বল শিখার মধ্যে আবার দুইটা জোন আছে। কয়টা জোন? দুইটা। একটা হচ্ছে অন্তস্থ, মানে ভিতরের দিকে থাকে জারণ মণ্ডল, ভিতরের দিকে থাকবে অন্তস্থ বিজারণ মণ্ডল, আর বাইরের দিকে থাকবে কি জারণ মণ্ডল। ঠিক আছে? সো ভিতরের অংশটা যেহেতু অন্তস্থ বিজারণ মণ্ডল, এখানে হচ্ছে নীল বর্ণের আলোক তৈরি হবে অন্তস্থ অঞ্চলে, কারণ এখানে হচ্ছে মূলত কার্বন মনোক্সাইড থাকে, তাই হচ্ছে এই শিখাটাকে নীল দেখায়। ঠিক আছে? তাহলে নীল দেখানোর রিজন কি? যদি এটা আসে তাহলে বলবা কার্বন মনোক্সাইড থাকে। এখন কার্বন মনোক্সাইডকে আমরা কি বলি? এটাকে বলি আমরা সাইলেন্ট কিলার অথবা হাস্ক ফায়ার বলে। ঠিক আছে? কি বললাম? সাইলেন্ট কিলার। তাহলে এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এই সাইলেন্ট কিলার অথবা আমরা হাস্ক ফায়ার বলতে পারি, অথবা যেটাকে আরেক নামে বাংলায় বলে তুষের আগুন। ঠিক আছে? এটা কিন্তু বায়োলজিতে গেলে আবার চেঞ্জ হয়ে যাবে, বায়োলজিতে সেটা অ্যান্সার কি হেপাটাইটিস সি ভাইরাস। ঠিক আছে? সো এটা একটু মনে রাখবা যে অনুজ্জ্বল শিখার ক্ষেত্রে কি, অনুজ্জ্বল শিখার ক্ষেত্রে আমরা দুইটা জোন পাবো। একটা হচ্ছে অন্তস্থ বিজারণ জোন, মানে হচ্ছে ভিতরের দিকে থাকবে। এটার কালার কি হবে? ব্লু কালার হবে। কেন ব্লু হবে? কারণ এটার মধ্যে কার্বন মনোক্সাইড থাকে। সো তারপরে আসি আমরা বহিস্থ জারণ মণ্ডল। এই বহিস্থ জারণ মণ্ডলের মধ্যে কিছু পরিমাণ অতিরিক্ত অক্সিজেন পাওয়া যাবে। ঠিক আছে? যা বস্তুকে জারণ হইতে সহায়তা করবে। মানে ওইখানে কিন্তু আমার কার্বন মনোক্সাইড ছিল যেটা বিজারণে সহায়তা করছিল, এবং হচ্ছে ওইখানে ওই নীল কালারটা কেন হয়? কার্বন মনোক্সাইড থাকার কারণে। আর এখানে হচ্ছে এক্সেস পরিমাণ অক্সিজেন থেকে যাবে, দহন হওয়ার পরেও অক্সিজেন থেকে যাবে। ঠিক আছে? এই অক্সিজেনটাই পরবর্তীতে মানে জারণে সহায়তা করে, এটা মনে রাখবা। তাইলে এই জারণ শিখার ইউজটা কি মনে রাখবা খুব ভালোভাবে, যে এই জারণ শিখা হচ্ছে অজৈব লবণের ক্ষারকীয় বিশ্লেষণে শিখা পরীক্ষায় ইউজ করা হয়। ঠিক আছে? আর বহিস্থ জারণ শিখায় তাপমাত্রা প্রায় 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে? তাইলে আমরা যেটা দেখলাম, আর একটু যদি সামারি করি, আর উজ্জ্বল শিখা কেন ইউজ করা হয় না? কারণ এটার মধ্যে কালি তৈরি হয়, তাই পরীক্ষাগারে ইউজ করা হয় না। তাহলে যেটা বললাম আমরা, উপরের দিকে থাকে হচ্ছে যেটা হচ্ছে অনুজ্জ্বল শিখা, এটার উপরের দিকে থাকে হচ্ছে কি অনুজ্জ্বল শিখা। আমরা রসায়ন পরীক্ষাগারে ইউজ করি, এটা কালি তৈরি করে না, তাই। তাহলে উপরের দিকে থাকবে কি বহিস্থ জারণ মণ্ডল। জারণ কেন? কারণ এখানের মধ্যে অতিরিক্ত অক্সিজেন তৈরি হয়। আর অন্তস্থ বিজারণ মণ্ডল, এবং বিজারণ কেন? এখানে কার্বন মনোক্সাইড প্রডিউস হয়, যেটা একটা বিজারক হিসেবে কাজ করে, এবং এটা কিন্তু গ্যাসীয় বিজারক। ঠিক আছে? তোমরা যখন কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পড়বা, মানে পরিমাণগত রসায়ন, ওইখানে দেখবা জারক বিজারকের চার্ট আলাদা করে দেওয়া আছে, এবং কিছু কিছু যৌগ আছে যারা হচ্ছে জারক বিজারক উভয় রূপে কাজ করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে জারকের মধ্যে আবার ভাগ করা আছে যে গ্যাসীয়, তরল আর কঠিন, এগুলোও আলাদা করে আছে। সো যখন আমরা ওই চ্যাপ্টারে যাব তখন এগুলো ডিটেলস পড়াবো, ইনশাল্লাহ চেষ্টা করবো নেমোনিক্স দিয়ে পড়ানোর। সো তারপরে আসি আমরা পরের কোশ্চেনে। হ্যাঁ, 1000 ml পানিতে একটা পরিমাণ দেয়া আছে, দ্রবের পরিমাণ, যেহেতু আমরা আচ্ছা, সো এটা একদম ইজি একটা কোশ্চেন, মেডিকেল 21-22 আসছে। সো পানি কতটুকু? 1 লিটার বা 1000 ml। সো 1000 ml পানির মধ্যে আমরা দ্রব দিলাম কতটুকু? 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এখন NaCl এর ভর কত ভাইয়া? NaCl এর ভরও আমরা জানি, আণবিক ভর সোডিয়ামের হচ্ছে 23, আর এটার হচ্ছে 35.5। তো ওভারঅল আসবে কত? 58.5 গ্রাম। তার মানে এখানে যতটুকু দ্রব দেয়া আছে এটা আসলে 1 মোল। সো আমরা এই দ্রাবককে কি বলবো? ঠিক আছে? অপশনে আছে 1 মোলার, হাফ স্ট্রেংথ দ্রবণ, অনেক কঠিন কঠিন ভাষা দেয়া আছে। সো চলো দেখি আমরা 1 মোলারিটির ডেফিনেশনটা কি ছিল বলতো? 1 মোলার কোনটা ছিল? যে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রাবক বা দ্রবণে যদি হচ্ছে 1 মোল দ্রবীভূত করা হয়, তাহলে সেটাকে বলবো আমরা কি? 1 মোলার। তাহলে দেখো এখানে একটু ইনডিরেক্টলি দিছে, এখানে হচ্ছে 1 মোল না দিয়ে ভর দিয়ে দিছে, কিন্তু যেই ভরটা দিছে এটা আসলে 1 মোল। তার মানে এটার অ্যান্সার হবে কি? 1 মোলার। এটা আমরা দেখে ফেললাম অলরেডি। তাহলে ব্যাখ্যা তো হয়েই গেছে। এবার আসি খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা মেডিকেলে মানে খুবই ফেমাস একটা ম্যাথ। সো
তো দেখো 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে? তার মানে আমার পার্সেন্ট থেকে কিসে নিতে হবে? মোলারিটিতে নিতে হবে। জাস্ট একটা এককের কনভার্সন, ঠিক আছে? আমরা তো অনেক ধরনের এককের কনভার্সন করছি না, কেজি থেকে গ্রাম, তারপরে কিলোমিটার থেকে মিটার, এরকম অনেক কনভার্সন। জাস্ট একটা এককের কনভার্সন হচ্ছে ঘনমাত্রা। এখন দেখো আমাদের ঘনমাত্রা কয় ধরনের হইতে পারে? একটা হইতে পারে মোলারিটি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। মোলারিটি প্রকাশটা কি জানি ছিল ভাইয়া? এম, ক্যাপিটাল এম, অথবা যেটারে আমরা বলতাম মোল পার লিটার। অথবা আমরা বলতে পারি একটা মোলারিটি, তারপরে হইতে পারে মোলালিটি, যেটাকে আমরা বলি মোল পার কেজি, ঠিক কিনা? এইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটার যে আয়তনটা, এটা আসবে লিটারে, আর এটা হচ্ছে কেজিতে। এটা একটু মনে রাখবা। তারপর আসি পার্সেন্টেজ। আর অনেকগুলো প্রকাশ আছে, নর্মালিটি, ফর্মালিটি, যদিও এটা ইউজ করা হয় না তোমাদের বইয়ের বাইরে, সে কারণে বলতেছি না। আরেকটা জিনিস মনে রাখবা, মেডিকেলে মেইন বই থেকে কোশ্চেন আসে। মেইন বই বলতে হাজারিনাগের বই থেকে। অ্যান্ড অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এইখানে ম্যাক্সিমাম কোশ্চেন দেখবে অনুশীলনী থেকে আসা। সো অনুশীলনীর কোশ্চেনগুলো এখন থেকেই ফোকাস করো, যারা হচ্ছে এইচএসসি 25, 26 আছো। সো এখন থেকেই ভালোভাবে ফোকাস করো। তাহলে ঘনমাত্রা আরেকটা প্রকাশ হচ্ছে পার্সেন্টেজ। এখন পার্সেন্ট হইতে পারে কি? পার্সেন্ট আবার তিন ধরনের হইতে পারে W/W, মানে উপরে হবে দ্রব, নিচে হবে দ্রাবক, ঠিক আছে? দ্রবণ আর কি। তারপর হচ্ছে W/V, ঠিক আছে? আয়তনটা হচ্ছে ভলিউমটা লিটারে থাকবে, এটা কিন্তু ভলিউমটা কিসে থাকবে? গ্রামে। তারপর হচ্ছে V/V, এই তিনটা প্রকাশ হইতে পারে। তারপরে আসি পার্সেন্ট, আরেকটা হচ্ছে PPM, আরেকটা হচ্ছে PPB। যদিও এই দুইটা জিনিস আমাদের কেমিস্ট্রির কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়নের, তাও আমরা এখানে দেখাই দিব, প্রবলেম নেই, শর্টে দেখাই দিব। তাহলে এটা ফুল ফর্ম কি? পার্টস পার মিলিয়ন, ঠিক আছে? আর এটা হচ্ছে পার্টস পার বিলিয়ন। মিলিয়ন মানে কত ভাইয়া? মিলিয়ন মানে 10⁶, আর বিলিয়ন মানে 10⁹। সো এখন খেয়াল করো, আমরা যে কোশ্চেনটাতে আসতেছি সেটা হচ্ছে এই পার্সেন্ট থেকে মোলারিটির প্রকাশ। তার মানে এই যে পার্সেন্টেজ, এইখান থেকে জাস্ট আমরা এইখানে আসবো, ঠিক আছে? এমনও হইতে পারে মোলারিটি থেকে পার্সেন্ট তোমার আনা লাগতে পারে। এখন এই ম্যাথগুলো কিন্তু তোমার ক্যালকুলেটর ছাড়া করতে হবে। সো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমারে বলছে পার্সেন্ট থেকে মোলারিটিতে নিতে। এখন আমরা এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করবো। এলিমিনেশন মেথডটা কি? মানে তুমি এই চারটা অপশনের মধ্যে একটা অপশন বা দুইটা অপশন কি বাদ দিতে পারতেছো কি না, মানে অ্যাপারেন্টলি দেখে যে এই অপশনটা কোনোভাবেই হবে না। চলো দেখি। এই যে দেখো, এটাও মোল পার লিটার, এটাও মোল পার লিটার, এটাও মোল পার লিটার, একক দেখলাম আমরা, মোল পার লিটার অথবা মোলারিটি। তার মানে তিনটার একটা হইতে পারে। কিন্তু এটা দিছে মোল পার কেজি। এখন মোল পার কেজি তো আসলে আমরা দেখলাম মোলালিটির একক, আমাকে তো মোলালিটি বলে না, আমারে বলছে মোলারিটিতে নিতে। তার মানে এইটা আমি অ্যাপারেন্টলি বাদ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এলিমিনেশন মেথড। এখন তোমার হাতে অপশন কম, এই তিনটা অপশনের মধ্যে তোমার অ্যান্সার করতে হবে, জিনিসটা আরও ইজি হয়ে গেল না? তাহলে খেয়াল করো এইটাই আমরা কিভাবে করব, ঠিক আছে? সো আমরা ব্যাখ্যাতে যাই আসলে। তো তোমাকে কত বলছিল এটা? 10% সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এখন আসি তোমার সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত। এখন তোমার আণবিক ভর, যদি এগুলো আণবিক ভর কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। কয়েকটা আমি আণবিক ভর শিখাই দিই। এমনিতে আশা করি পারমাণবিক ভরগুলো পড়া হয়েছে। 1 থেকে 30 পর্যন্ত সবার পারমাণবিক ভর মুখস্থ থাকা উচিত, ঠিক আছে? সবগুলা পারমাণবিক ভর মুখস্থ থাকবা। এখন এটা কীভাবে মুখস্থ করবো এখন যদি বলো তাহলে তো সমস্যা, কারণ এগুলো আমরা হচ্ছে একদম বাচ্চাকালে পড়ছি, ক্লাস 9-10-এ। সো এগুলো আশা করি মুখস্থ থাকবে। এখন আমরা এগুলো পারমাণবিক ভর যদি পারি, আণবিক ভর ইজিলি বের করতে পারবো। এটার ক্ষেত্রে কত? 23 × 2 প্লাস কার্বনের কত? কার্বন যেহেতু মানে 12, আর এটার হবে কত? 3 × 16 48, 48। তার মানে ওভারঅল আসবে তোমার 46, তার মানে 106 আসবে, ঠিক আছে? এত, হ্যাঁ 106। সো এত গ্রাম, গ্রাম পার মোল আর কি। সো এটা না দিলেও প্রবলেম নেই, গ্রাম দেওয়ার দরকার কি। আচ্ছা, তাহলে 106। এখন আসি আণবিক ভরগুলা কয়েকটা লিখাই দিতেছি, যেগুলো বেশি লাগবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। সো প্রথমে আসি আমরা সোডিয়াম ক্লোরাইড থেকে। সোডিয়াম ক্লোরাইডের কত দিয়ে শিখলাম? 58.5। যদি আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বলি তাহলে কত? 40। এখন বলবা ভাই এগুলো তো এমনি বের করা যায়, কেন মুখস্থ করাইতেছেন?
কারণ দেখো তোমার এডমিশনের মধ্যে এমনিতে কিন্তু সময় কম, ঠিক আছে? প্রত্যেকটা এমসিকিউর জন্য তুমি কতক্ষণ পাবা? ধরো তোমার 100টা এমসিকিউ, সময় পাইতেছো তুমি 60 মিনিট, মানে 1 ঘন্টা। তোমার প্রত্যেকটার জন্য 0.3, মানে তোমার হচ্ছে 35 সেকেন্ড করে, এর বেশি কিন্তু পাবা না, 35 সেকেন্ড। তোমার যদি ম্যাথ করতে করতে এত টাইম লাগাও তাহলে তো প্রবলেম। সো কিছু কিছু জিনিস হচ্ছে মুখস্থ করে ফেলা বেটার, ঠিক আছে? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত? 40। তারপরে আমরা আসি সোডিয়াম কার্বনেট, Na2CO3, এটার হচ্ছে 106। আমরা আরেকটা কার্বনেট শিখে ফেলবো, ওইটাও খুবই ইম্পর্ট্যান্ট। ওটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, 100, ঠিক আছে? তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে H2SO4, এটার কত? 98। তারপর হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, এটাও ইম্পর্ট্যান্ট, 296। তারপরে গ্লুকোজ, খুবই ইম্পর্ট্যান্ট গ্লুকোজ। গ্লুকোজের কত? C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের ফর্মুলা, 180। সো এগুলো আপাতত একটু মনে রাখো, ঠিক আছে? আর বাকিগুলো তো পারবো আশা করি। পারমাণবিক ভরের মধ্যে কিছু এক্সেপশন আছে, ওগুলো লিখাই দিই, সমস্যা নেই। যেমন হচ্ছে আমরা বলতে পারি ক্লোরিন, ক্লোরিনও তো জানো 35.5। তারপর হচ্ছে আয়রনেরটা খুবই ভালো মতো মনে রাখবা, আয়রনের হচ্ছে 55.85, এটাই বলতে হবে। তারপর হচ্ছে ক্রোমিয়াম 52। তারপরে হচ্ছে নিকেল 58.5। তারপর হচ্ছে জিঙ্ক, কপার আছে, কপার 63.5। তারপরে হচ্ছে জিঙ্ক 65। সো এগুলো এক্সেপশনগুলোর মধ্যে আর কি, এগুলো মনে রাখো। এখন আসি, এগুলো জানার পর তারপরে তুমি এই ম্যাথ করতে পারবা। সো আমাদের ম্যাথের মধ্যে বলছে সোডিয়াম কার্বনেটের 10% সলিউশন। সো এইখানে একটা ফর্মুলা মাথার মধ্যে ঢুকায় রাখো, ফর্মুলাটা হচ্ছে মোলারিটি, যদি পার্সেন্ট থেকে মোলারিটি নিতে চাও তাহলে মোলারিটি ইকুয়ালস টু 10x/m, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা যদি তুমি পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নিতে চাও, অথবা এইখানে কিন্তু তুমি মোলারিটি থেকেও পার্সেন্টেজে আনতে পারবা, এক্সকে এক সাইডে রেখে বাকিগুলোকে অন্য সাইডে নিয়ে আসতে পারবা। এখন খেয়াল করো, তোমার এক্সের পরিচয় কি? আগে পরিচয়গুলো শিখি। এক্সের পরিচয় হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? এম এর পরিচয় কি? এটা হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা যদি এখানে ভ্যালু বসাই তাহলে মোলারিটি বের করতে লাগতেছে 10 ইন্টু পার্সেন্টেজ 10 ছিল। এখন আণবিক ভর কত? আণবিক ভর, এই কারণে আণবিক ভরগুলো শিখাইছি, কারণ প্রত্যেকটাতে আণবিক ভর লাগবে। এখন সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত বের করছিলাম? 106। তাহলে 106 বসাও। এবার খেয়াল করো কী আসতেছে, যেহেতু এগুলো ক্যালকুলেটারে আসবে না। আমি বলতে পারো ভাই আপনার এত সময় কেন লাগতেছে? কারণ হচ্ছে আমি তোমাদের বুঝাইতেছি, এটা একটা। আরেকটা হচ্ছে মানে যদি তুমি এই জিনিসগুলো মানে কলম টাচও করা লাগবে না, তুমি চিন্তা করবা অ্যান্সার দিবা, চিন্তা করবা অ্যান্সার দাগাবা, ঠিক আছে? মানে চিন্তা করে অ্যান্সার করতে পারবা। মানে মেডিকেলে ম্যাথগুলো এত ছোট আসে। তাহলে উপরে 10 × 10 মানে হচ্ছে 100 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 106। এই যে ভগ্নাংশটা দেখো, নিচে হচ্ছে বড় কিছু আছে, নিচে হচ্ছে উপরে হচ্ছে ছোট কিছু আছে, নিচে বড় উপরে ছোট। এখন এটা অবশ্যই একের থেকে ছোট হবে, ঠিক না? নিচে বড় থাকলে উপরে ছোট থাকলে একের থেকে ছোট হবে। তাহলে দেখো তারপরেও সংখ্যাগুলো কাছাকাছি, তার মানে একের থেকে ছোট হলেও খুব বেশি ছোট হবে না। সো অপশন টেস্টিং করে এবার ইজিলি অ্যান্সার করবা। তুমি ভাগ করা তো এটা ইজি, কিন্তু অপশন টেস্ট করবো আমরা, চলো। দেখো প্রথম অপশনটা এমনিই বাদ আছে, হাতে তিনটার মধ্যে 10 তো জীবনেও হবে না, ঠিক না? এত বেশি তো হবে না, আমি বলছি 1-এর নিচে হবে, এইটাও তো হবে না, তাই না? সো আর বাকি আছে একটা, তার মানে বি হবে অ্যান্সার। বুঝতে পারছো? এটা হচ্ছে অপশন টেস্টিং। তারপরে মেডিকেলে যে ম্যাথ আসে এটা কিন্তু মানে একদমই ইজি ম্যাথ আসে। এবার আসি 0.1 মোলার, ঠিক আছে? তার মানে এটা একটা প্রমাণ দ্রবণ। কেন? কারণ আমরা এটা জানি, এটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার। এবার আসি বাকিগুলার নাম লিখে দিই। সো মোলারিটি মানে কত ছিল? 1 মোলার মানে কত? মানে মোলারিটি বলতে আমরা 1 মোলারকেই তো বুঝি, মোলার দ্রবণ বলতে 1 মোলারকে বুঝি। এখন আরও কিছু আছে, যেমন ডেসিমোলার কখন বলবা? ডেসিমোলার বলবা যদি 1/10 হয়, মানে 0.10 মোলার হয়, 0.1 হয়। তারপরে
সেমি মোলার কখন বলবা? যদি 1/2 হয় সেমি, তারপর হচ্ছে হাফ 0.5 মোলার। সেন্টি কখন বলবা? সেন্টি হচ্ছে আমরা সেন্টি খাই না, সো 1/100 যদি হয়, ঠিক আছে, এই যে দেখো, সো 1/100 যদি হয় তখন কত হবে? 0.010 মোলার। তার মানে এই জিনিসগুলো শিখে রাখবা। তাহলে এই সবগুলো হচ্ছে কি প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কাকে বলে? প্রমাণ দ্রবণ তাদেরকেই বলে যাদের ঘনমাত্রা হচ্ছে নোন, ঠিক আছে, আমরা যাদের ঘনমাত্রা জানি। তাহলে 0.1 মোলার মানে 1 ডেসিমোলার HCl দ্রবণকে প্রস্তুত করার জন্য HCl ঘনকৃত HCl পরিমাণ করতে কি ব্যবহৃত হয়? আচ্ছা, HCl আসলে এটা পরিমাপ করতে আর কি, আচ্ছা পরিমাণ করতে কোনটি ব্যবহৃত হয়? তাহলে এটা মেডিকেল 20-21 আসছে, ঠিক আছে। সো এটা হবে মেজারিং সিলিন্ডার। আমরা জানি যে প্রমাণ দ্রবণ মেজার করতে মেজারিং সিলিন্ডার ইউজ করা হয়, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা। সো ব্যাখ্যা এটাই থাকবে। আর এরপরে আসি, আগুনকে প্রশমিত করার জন্য কোন গ্যাস ইউজ করা হয়? আমরা জানি, এখানে দেখো অপশনগুলো দেখো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। এটা তো জানো যে আমরা যেই ফায়ার এক্সটিংগুইশার ইউজ করি, মানে রেড কালারের যে একটা যন্ত্র আছে ফায়ার এক্সটিংগুইশার, ওইটার মধ্যে লেখা থাকে না এখানের মধ্যে প্রেশারাইজড কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়, ঠিক আছে। তারপরেই তো আমরা হচ্ছে এটার ক্লিপটা যদি খুলে ফেলি তখন হচ্ছে কি গ্যাসটা বের হয়ে আসে, মানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে, ফায়ার হয়, দেন হচ্ছে আগুনটা নিভে যায়। তার মানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগুন নিভাতে সাহায্য করে, ছোটোবেলা থেকে পড়ে আসছি, এটার জন্য তোমার কেমিস্ট্রি পড়তে হবে না, ঠিক আছে। সো অ্যান্সার তো অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এই যে এইবার দেখো, বুরেট পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়? কাজ দুই ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে শক্ত গ্লাস অথবা পাইরেক্স গ্লাস, মানে যেটা খুবই দামি, পাইরেক্স। আরেকটা হচ্ছে নরম বা সফট গ্লাস। এখন পাইরেক্স গ্লাসের এক্সাম্পল মনে রাখার ওয়ে কি আমি বলি, এটা ভালোভাবে মনে রাখবা। যত ধরনের সিলিন্ডার আছে, যত ধরনের সিলিন্ডার থাকবে এবং যত ধরনের ফ্লাস্ক থাকবে, ঠিক আছে, এর সাথে দুইটা জিনিস অ্যাড করবে, একটা হচ্ছে বুরেট, একটা হচ্ছে পিপেট। তাহলে এই হচ্ছে আমাদের পাইরেক্স গ্লাসের এক্সাম্পল, যে যত ধরনের সিলিন্ডার, যত ধরনের ফ্লাস্ক, ধরো তোমার ভলিওমেট্রিক ফ্লাস্ক বললো, তারপরে মেজারিং ফ্লাস্ক বললো, যেটাই বলো, তারপর হচ্ছে তোমার একটু আগে আমরা বললাম মেজারিং সিলিন্ডার, যত ধরনের ফ্লাস্ক আছে, সিলিন্ডার আছে, সাথে হচ্ছে বুরেট পিপেট, সবগুলা তৈরিতে হচ্ছে পাইরেক্স গ্লাস ইউজ করা হয়, ঠিক আছে। এই যে এখানে একটা জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট, বলে দিতেছি, ফ্লিন্ট। ফ্লিন্ট যদিও এটার অ্যান্সার না, ঠিক আছে, পরে ভাববা এটার অ্যান্সার, এটার অ্যান্সার কিন্তু পাইরেক্সই। সো ফ্লিন্ট গ্লাস কিসে ইউজ করা হয়, ঠিক আছে। এখানে গ্লাসগুলো কয়েকটা বলতেছি, এটা হচ্ছে কর্মমুখী চ্যাপ্টারে আছে। তারপরে এখানে কয়েকটা জিনিস বলে দিই। ফ্লিন্ট গ্লাসের ইউজটা একটু মনে রাখবা, যে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট যে গ্লাসগুলো আছে, আমরা চশমা ইউজ করি, ঠিক আছে। সো ট্রান্সপারেন্ট গ্লাসে ইউজ করা হয় গ্লাস তৈরিতে, মানে চশমা আর কি। সো মেডিকেলে একবার আসছিল, বুঝছো, কোশ্চেনটা অনেক কনফিউজিং ছিল যে চশমা তৈরিতে কোন গ্লাস ইউজ করা হয়। অপশনে দুইটাই ছিল এরকম, একটা ফ্লিন্ট আর একটা ছিল আচ্ছা সরি, কল আসতেছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? একটা হচ্ছে ফ্লিন্ট গ্লাস যেটা চশমা তৈরিতে ইউজ করা হয়, আর একটা হচ্ছে সেরিয়াম বা ক্রুক্স গ্লাস আর কি, মানে সেরিয়াম গ্লাস। সো অপশনের মধ্যে আসলে দুইটাই ছিল, এখন সবাই তো কনফিউজড হয়ে গেছে, অ্যান্সার আসলে দুইটাই হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে অ্যান্সারটা দেওয়া আছে, এবার খেয়াল করো আমি কি বলছিলাম। বুরেট পিপেট বিকার, ঠিক আছে, বুরেট পিপেট বিকার এই তিনটা, সাথে হচ্ছে সরি বিকারটা মনে হয় বলি নাই, সাথে হচ্ছে ফ্লাস্ক আর যত ধরনের সিলিন্ডার আছে সবগুলাই হচ্ছে পাইরেক্স গ্লাস। এটা পাইরেক্স বা শক্ত গ্লাসের মধ্যে দেখো বিকার আছে, পিপেট আছে, বুরেট আছে, এই তিনটা, সাথে কনিক্যাল ফ্লাস্ক, তারপরে সিলিন্ডার, ফ্লাস্ক 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 ফ্লাস্ক। তাহলে অ্যান্সারটা আশা করি পারবা, একদম ইজি।
আর সবসময় কিন্তু মেডিকেলে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু একটা সার্টেন এরিয়া থেকে মানে রিপিটেডলি আসে, ঠিক আছে? হয়তো বা কোশ্চেন একটু প্যাটার্ন চেঞ্জ করে আসে, মানে সেম এরিনা থেকেই ঘুরে ফিরে আসে। এরপরে আসি, হ্যাঁ, পাইরেক্স গ্লাসের মধ্যে উপাদান কি? একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, একটা হচ্ছে বেরিয়াম বুরোসিলিকেট। এই দুইটা মনে রাখবা, অথবা এখানে অ্যালুমিনো সিলিকেটও ইউজ করা হইতে পারে, ঠিক আছে? তারপরে পাইরেক্স গ্লাস হইল জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বুরোসিলিকেট অথবা অ্যালুমিনো সিলিকেট, এই জিনিসগুলো ইউজ করা হয়। আর সিলিকা তো ইনভেরিয়েবলি গ্লাসে ইউজ করে। সিলিকা কি? সিলিকার আরেক নাম হচ্ছে কোয়ার্টজ, সরি, সিলিকার আরেক নাম কি? কোয়ার্টজ। সো কোয়ার্টজ অনেক সময় ঘড়ির কোম্পানি আর কি একটা, সো লেখা থাকে না, সো কোয়ার্টজ মানে সিলিকা, সো এটা একটু মাথায় রাখবা। তারপরে আসি, এটার অ্যান্সার তো অলরেডি দেওয়া হয়ে গেছে যে ল্যাবরেটরির মধ্যে সর্বোত্তম পরিষ্কারক হিসেবে কোনটা ইউজ করা হয়, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড, ঠিক আছে? এটা নিয়ে অনেক কথা হয়েছে, তো আশা করি এটা ভুল হওয়ার আর চান্স নেই। এটা দিয়ে হচ্ছে বুলেট পরিষ্কার করা হয়, ঠিক না? এবং তেল সামগ্রীও পরিষ্কার করা হয়, এই সংযুক্তিগুলো নিয়ে আমরা বলছি। এছাড়াও আরও কিছু তোমার পরিষ্কারক ইউজ করা হয়, যেমন হচ্ছে সোডিয়াম কার্বনেট, 5% সোডিয়াম কার্বনেট বা যেটাই হোক, তারপরে ডিটারজেন্ট ডেকন 90, ঠিক আছে? তারপর হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড, এর মধ্যে সর্বোত্তম হচ্ছে ক্রোমিক অ্যাসিডটা। সো তারপরে আসি আমরা, দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য কোনটা? এটা তো আমরা জানি, এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রবণ হচ্ছে পিপেট দিয়ে, তোমার এরকম দেখছো না, ধরো এটা পিপেট, এটার মধ্যে হচ্ছে এটা দ্রবণের মধ্যে রাখলো, তারপরে চাপ দিল, তারপর হচ্ছে কিছু পরিমাণ দ্রবণ এটাতে উঠে গেছে, তারপর আবার তুলে নিয়ে আরেকটা দ্রবণের মধ্যে স্থানান্তর করছে, তার মানে অ্যান্সার হবে পিপেট। তাহলে দ্রবণ স্থানান্তরের কাজে হচ্ছে পিপেট ইউজ করা হয়। এখন পিপেট কত ml এর হইতে পারে এটাও শিখে নিবা, 10 ml আর 25 ml। আর আমরা আগে যে পড়ছি বুরেট কত ml হইতে পারে, 25 আর 50 সিসি, ঠিক আছে? যে কোনো একটা হবে। পিপেটের গায়ে অনেক সময় টিডি লেখা থাকে, টিডি মানে কি? টু ডেলিভার, টু ডেলিভার। আর পিপেট দুই ধরনের হয়, একটা হচ্ছে মনে রাখবা সাধারণ পিপেট, একটা হচ্ছে মার্ক পিপেট, মানে হচ্ছে দাগাঙ্কিত পিপেট, ঠিক আছে? আচ্ছা, নারানি হিসেবে গ্লাস রোডের বিকল্প হিসাবে কোনটা ইউজ করা হয়? 18-19 আসছিল। 18-19 কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট ছিল, মানে নর্মাল প্যাটার্ন থেকে। সো এটা হচ্ছে টেফলন রড হবে অ্যান্সার, ঠিক আছে? নারানি হিসাবে বিকল্প হিসাবে, এটা তোমরা কিন্তু তারপরে নিরাপদ ব্যবহার চ্যাপ্টার পড়ার সময় এটা পাবা। রড একটা পোর্শন আছে নারানি, সো ওইখানে হচ্ছে টেফলন রডের ইয়াটা পাবা, ঠিক আছে? অ্যান্সার হবে টেফলন রড। তাহলে বিকল্প নারানিতে গ্লাস রডের বিকল্প হিসাবে কি টেফলন রড ইউজ করা হয়, তাহলে গ্লাস রড, টেফলন রড, এটা মাথায় রাখবা। এবার আসি এখানে, আচ্ছা একটা জিনিস এখানে ভুল দেয়া আছে, সো স্পিরিট ল্যাম্প সম্পর্কে সত্য কোনটি? এটা মেডিকেল 18-19 আসা কোশ্চেন, এটার আসলে অ্যান্সার হবে দুইটা, ঠিক আছে? এখানে জ্বালানি হিসাবে মিথানল ইউজ করে, সবচেয়ে বেশি ইউজ করে কি ইথানল, ওই বেসিসে কিন্তু মানে বইয়ের মধ্যে নর্মালি ইথানলটাই বেশি এমফাসাইজ দিয়ে লেখা। অ্যান্সারটা কিন্তু ডি আসলে অ্যাপ্লিকেবল হয় না, আর এটা কিন্তু সাশ্রয়ী। আর শিখার তাপমাত্রা আসলে এমনিতেও কম এটাতে, মানে স্পিরিট ল্যাম্পের মধ্যে শিখার তাপমাত্রা খুবই কম, তার মানে হচ্ছে আমরা অল্প তাপ প্রয়োগের জন্য স্পিরিট ল্যাম্প ইউজ করতে পারি বুনসেন বার্নারের বিকল্প হিসাবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো এটা কিন্তু সাশ্রয়ী, তার মানে এটাই অ্যান্সার হবে। এবং সাথে বইয়ের মধ্যে এরকম একটা লাইন লেখা আছে যে ইথানল অথবা মিথানল এর জ্বালানি, তার মানে এটাও অ্যান্সার হবে, তার মানে এটার অ্যান্সার বেসিক্যালি দুইটা, ঠিক আছে? শিখা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না এটার, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আর শিখার তাপমাত্রা অপশনটাই ছিল শিখার তাপমাত্রা বেশি, ঠিক আছে? এটা আসলে তুলতে একটু টাইপিং মিস্টেক হয়েছে, সরি সেজন্য। তাহলে অ্যান্সার আসলে এটাও হবে, সাশ্রয়ী হবে, আবার মিথানলের জ্বালানিও হবে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে স্পিরিট ল্যাম্প সম্পর্কে সবগুলা তথ্য এখানে দেওয়া আছে, তাহলে খেয়াল করি স্পিরিট ল্যাম্পের মধ্যে কাঁচ বা ধাতুর পারে ইথানল নিয়ে, তার মানে হচ্ছে এখানে বুঝতেই পারতেছো ইথানল, তারপরে সরি ইথানল ইউজ করা হয়। তারপরে এখানে আরেকটা কথা লিখছি, স্পিরিট হিসেবে ইথানল ইউজ করা হয়, তো দুই জায়গায় ইথানল লেখা আছে, অথবা মিথানল ইউজ করা হয়, এটা কিন্তু ট্রু, ঠিক আছে? এটা যে ভুল এরকম না, এটা মূলত একটা সাধারণ প্রদীপ, মানে নর্মালি যেই সলতে আমরা ঢুকাই না, মানে তোমরা দেখছো কিনা যায় না, আগের দিনে হচ্ছে কুপি বা হারিকেনের মধ্যে হচ্ছে সলিতা ঢুকে কুপির মধ্যে হচ্ছে জ্বালানি দিয়ে তারপরে উপরে ম্যাচ দিয়ে জ্বালানো হইতো। সো যাই হোক, ওই টাইপের স্পিরিট ল্যাম্প, অ্যান্ড তোমরা এটা ইনভেরিয়েবলি ল্যাবের মধ্যে দেখবা, ল্যাবে পাবা, সো এটা আহামরি চিনানোর দরকার নাই। তারপর হচ্ছে তাহলে কম তাপ উৎপাদী যেহেতু
কম তাপোৎবাদী যেহেতু, স্বল্প তাপের জন্য আমরা ল্যাবরেটরিতে এটা ইউজ করতে পারি, স্বল্প তাপের জন্য ইউজ করতে পারি, কারণ এতে অনুজ্জ্বল শিখা তৈরি হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এইবার আসি খুবই ইম্পর্টেন্ট জিনিস, লিভার সিরোসিস করতে পারে নিচের কোন যৌগটি, ঠিক আছে? তো এইখানে তোমাদের বইয়ের অ্যান্সার অনুযায়ী টোলুইন তো করবে না, এগুলো করবে না, হ্যালোজেন যুক্ত যৌগ, ঠিক আছে? এখন হ্যালোজেন কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? তাহলে হ্যালোজেন যুক্ত একদম বইয়ের মধ্যে ডিরেক্ট লাইন, বইয়ের মানে হাজারির বইয়েরই ডিরেক্ট লাইন, বোল্ড লাইন, হ্যালোজেন যুক্ত যৌগগুলো হচ্ছে তোমার লিভার সিরোসিস করতে পারে। একটা বক্স পাবা, ঠিক আছে? ওই বক্সের মধ্যে কার কনসিকোয়েন্স কি, কোনটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া করে, কোনটা হচ্ছে 100% শতভাগ ডায়রিয়া করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে পটাশিয়াম আয়োডাইড দিয়ে কী হয়, রক্তবর্ণ হয়, চোখ রক্তবর্ণ হয় কোনটা দিয়ে, এগুলো কিন্তু একটা বক্স আছে, ঠিক আছে? প্রথম অধ্যায় কিন্তু এমসিকিউর জন্য সুপারস্টার, তার মানে হচ্ছে হ্যালোজেন যুক্ত যৌগ হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে তাহলে হ্যালোজেন যুক্ত যৌগ হচ্ছে অ্যান্সার। এবার খেয়াল করো, কিন্তু সেম দিছে, প্রত্যেকটা যৌগের মধ্যে দেখবা হ্যালোজেন আছে। ক্লোরোফর্ম CH Cl3, ঠিক আছে, হ্যালোজেন আছে। তারপর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, তাও হ্যালোজেন আছে। ক্লোরোমিথেন, তার মানে CH3Cl, এটার মধ্যেও কি হ্যালোজেন আছে। এই সবগুলো হচ্ছে আমাদের যদি নিঃশ্বাসের সাথে ঢুকে তখন হচ্ছে লিভারে গিয়ে লিভার সিরোসিস করতে পারে, ব্লাডের সাথে মিশে লিভারে যায়। এবং এটার আরেকটা ক্লোরোফর্মের হার্মফুল ইফেক্ট কি, আমরা ক্লোরোফর্মরে চিন্তাম এতদিন ধরে চেতনানাশক রূপে, ঠিক আছে, বা যেটাকে আর কি মেডিকেলের ভাষায় বলে অ্যানেস্থেটিক্স রূপে ইউজ করা হয়, বা চেতনানাশক রূপে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, একটু ইনফো দিয়ে রাখি, বর্তমান সময়ে এই ক্লোরোফর্মটা ইউজ করা হয় না, ঠিক আছে? এই ক্লোরোফর্মটা চেতনানাশক রূপে ইউজ করা হয় না। কারণ কি? কারণ হচ্ছে এই ক্লোরোফর্মের তোমরা একটা অলরেডি অ্যাডভার্স ইফেক্ট দেখতেছো এখানে, যেহেতু ক্লোরোফর্ম তার মানে লিভার সিরোসিস করবে। আরেকটা অ্যাডভার্স ইফেক্ট হলো CNSকে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে মারাত্মকভাবে ক্ষতি করে, ঠিক আছে? প্রচুর পরিমাণ ডিপ্রেস, এমন অনেক সাইড ইফেক্ট আছে। তারপরে হচ্ছে এটা শ্বাস প্রশ্বাসের মধ্যে শ্বাসনালী, ট্রাকিয়া, তারপর হচ্ছে আমাদের যে লাংস আছে, লাংসেও ইনফেক্ট করতে পারে। তো যাই হোক, এটা মনে রাখবা। তাহলে অ্যান্সার হবে হ্যালোজেনেটেড কম্পাউন্ডগুলো, ঠিক আছে? তাহলে সাইড ইফেক্টের জন্য কিন্তু বর্তমানে ইউজ করা হয় না, তার মানে তোমাদের বইটা একটু ব্যাকডেটেড, ঠিক আছে? কারণ তোমাদের বইয়ে এখনও লেখা হয়েছে যে অ্যানেস্থেটিক বা চেতনানাশক রূপে ক্লোরোফর্ম ইউজ করা হয়। এখন দেখো এখানে কি লিখছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি চোখে পড়ে তাহলে হচ্ছে কি দিয়ে ধৌত করব। এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি, একটা ক্ষার, তার মানে অ্যাসিড দিয়ে ধৌত করবো। কোন অ্যাসিড? 5% বোরিক অ্যাসিড। এটা অলরেডি আগে পড়ছি, এগুলো নিয়ে আবার টাইম ওয়েস্ট করার কিছু নেই, অ্যান্সার দেওয়া আছে, পারবা আশা করি। চোখ ধোয়ার 15 মিনিটের মধ্যে ডাক্তার দেখাইতে হবে। সো এটা এমসিকিউতে আসবে না, জাস্ট মনে রাখবা আর কি। হ্যাজার্ড সিম্বল কয়টা? অলরেডি আমরা বলছি 10টা, তার মানে ডি হবে অ্যান্সার। ডি হবে অ্যান্সার। তাহলে হ্যাজার্ড সিম্বলের এক্সপ্লানেশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এইটা। এখন দেখো 10টারই এক্সপ্লানেশন এখানে দেয়া আছে। তাহলে প্রথমে হচ্ছে বিষাক্ত। বিষাক্ত মানে কি? টক্সিক, এই টি চলে আসছে। সো বিষাক্ত মানে টক্সিক টি। তারপর অত্যন্ত বিষাক্ত, ভেরি টক্সিক, এটা হচ্ছে T+, ঠিক আছে, T+। তারপর হচ্ছে ক্ষতিকারক, XN, ঠিক আছে। তারপর হচ্ছে উত্তেজক। উত্তেজক মানে কি? ইরিটেন্ট, তার মানে XI, এই আইটা আসছে ওই ইরিটেন্ট থেকে। তারপর ফ্লেমেবল, ফ্লেমেবল মানে F, মারাত্মক দাহ্য বা এক্সট্রিমলি ফ্লেমেবল, এটাও F, কিছু করার নাই। EF লেখা যাবে না, মানে একটা সাইন দিয়ে নর্মালি দিছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে বিস্ফোরক। বিস্ফোরক মানে এক্সপ্লোসিভ, সো E। তারপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসছিল এর আগেও দেখছো, এনভায়রনমেন্টালি টক্সিক বা পরিবেশ দূষক, সেটা হচ্ছে নক্সাস N। তারপর হচ্ছে জারক, এটা তো দেখছি আমরা O, আর একটা হচ্ছে করোসিভ C। এখানে প্রত্যেকটার প্রকাশ ভালোভাবে পড়বা, ঠিক আছে, কোনটাকে। এখন বইয়ের মধ্যে আরেকটু ডিটেলস আছে, যে বিষাক্ত কোনগুলা, তারপর হচ্ছে অক্সিডেন্ট কোনগুলা, তারপরে করোসিভ কোনগুলা, করোসিভ হচ্ছে কোনগুলা? গাঢ় অ্যাসিডগুলা, ঠিক আছে। তারপরে দাহ্য পদার্থ কোনগুলা, তারপরে মারাত্মক দাহ্য কোনগুলো, এগুলো এক্সাম্পল বইতে পাবা একটা বক্সের মধ্যে, এগুলো ভালোভাবে পড়বা, ঠিক আছে। এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বলে আর লেন্দি করতেছি না জায়গাটা। তাহলে হচ্ছে ল্যাবরেটরিতে কখন নিরাপত্তা চশমা বা অপশন, মানে কোশ্চেনটাতে গোগলসও থাকতে পারে, সো নিরাপত্তা চশমা কখন আমরা ইউজ করব এটা মনে রাখবো। দ্রবণ প্রস্তুতিতে কখনো নিরাপদ চশমা ইউজ করেন, দ্রবণ প্রস্তুতিতে আমরা হচ্ছে সাধারণত গ্লাভস ইউজ করি।
তারপরে হচ্ছে যন্ত্রপাতি পরিষ্কার করার কাজেও গ্লাভস ইউজ করব। রাসায়নিক বস্তুর ওজন গ্রহণেও আমরা গ্লাভস ইউজ করতে পারি, যদিও এই রাসায়নিক বস্তুটা কি ক্ষয়কারী হয়। তারপরে আসি রাসায়নিক পদার্থ উদ্দায়ী হইলে। এখন উদ্দায়ী হইলে কি হবে, সেটা হচ্ছে আমার চোখে আসতে পারে, ভাইটাল একটা অর্গান, সো চোখকে ক্ষতি করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে যদি উদ্দায়ী হয় তখন হচ্ছে আমরা গগলস ইউজ করব। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে গগলস। হ্যাঁ, এইটার অ্যান্সারও অলরেডি আমরা দিছি, এটা হবে ডি নাম্বারটা। বুরেট দেখছো কতবার আসছে, ঠিক আছে, এটা ডেন্টাল 17-18 সেশনে আসছে। সো বুরেটের সর্বনিম্ন কতটুকু আয়তন মেজার করা যায়, 0.1 সিসি, আগে ছিল ml, মানে জাস্ট চেহারা চেঞ্জ করছে। সো অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, এখানে বুরেট নিয়ে আবার সেম জিনিস রিপিট হয়েছে, আশা করি পারবা এগুলা। এটারও অ্যান্সার সেম, অ্যান্সার হবে কি এটা। আচ্ছা, সো সেম জিনিস, স্পেস রিপিটেশন। তারপর হচ্ছে নিচের কোন গ্যাসটি দাহ্য নয়। আচ্ছা সরি, আমরা অ্যান্সারে চলে আসছি, কোন গ্যাসটি দাহ্য নয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ক্লাসটা দেখার সময়, হ্যাঁ আমি এটা ফার্স্টেই বলা উচিত ছিল, প্রত্যেকটা এমসিকিউ সলভিং ক্লাস দেখার সময় তুমি আগে এমসিকিউটা দেখবা, চেষ্টা করবা নিজে পারো কিনা, ঠিক আছে, না দেখে অ্যান্সারটা না দেখে নিজে পারো কিনা একটু পজ করে চেষ্টা করবা, ঠিক আছে, যদি পারো তাহলে বেটার, ঠিক আছে, এটা অনেক দরকারি। আচ্ছা, কোথায় ছিলাম, নিচের কোন গ্যাস দাহ্য নয়। কোন গ্যাস দাহ্য নয়, দেখো অক্সিজেন, বিউটেন, বিউটেন কিন্তু মানে এখানের মধ্যে হাইড্রোজেন আছে, মানে তারপর হচ্ছে কি হাইড্রোজেন, আরেকটা হচ্ছে প্রোপেন। এখন দেখো অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, নিজে জ্বলে না, অন্যকে জ্বালাইতে সহায়তা করে। আর হাইড্রোজেনেরটা কি পড়ছিলাম, ঠিক তার অপোজিট, যে ও নিজে জ্বলে, ঠিক না। তার মানে কোন গ্যাসটি দাহ্য নয় বলতে মানে ও নিজে জ্বলে না, ঠিক আছে, কোনটি দাহ্য নয় বলতে কি বোঝাইছে, নিজে জ্বলে না, তার মানে অ্যান্সার হবে অক্সিজেন। তাহলে অ্যান্সার হচ্ছে কি অক্সিজেন। তাহলে দেখো, হ্যাঁ বিউটেন প্রোপেন কিন্তু দাহ্য, যেহেতু এটা হচ্ছে কি আমাদের বিউটেন হচ্ছে একটা অ্যালকেন, অ্যালকেনের শুরুর দিকের মানে গ্যাস, এদের কিন্তু বৈশিষ্ট্যই হচ্ছে এরা দাহ্য। তারপরে দেখো হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলাইতে সহায়তা করে না, এটা কিন্তু আমি আগে বলছিলাম যে অক্সিজেনের উল্টা হাইড্রোজেন। তারপরে অক্সিজেন হচ্ছে নিজে জ্বলে না, অন্যকে জ্বলাইতে সহায়তা করে, উল্টা, ঠিক আছে। দাহ্য পদার্থের এক্সাম্পলগুলো একটু শিখবা যে কোনটা কোনটা আছে। তারপরে আসি আমরা ল্যাবরেটরিতে যখন করোসিভ জিনিস মানে হচ্ছে অ্যাসিড, ক্ষার, বিভিন্ন বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করা হয়, কোন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। হাত দিয়ে অ্যাসিড, ক্ষার আমরা মেজার করব, মানে দ্রবণে স্থানান্তর করব, গ্লাভস ইউজ করা উচিত, অ্যাপ্রন তো পরা উচিত, ঠিক আছে, গগলস ব্যবহার করা উচিত, কিন্তু এটা পরে আসতেছে, কিন্তু আমরা রেগুলার বেসিসে কি ইউজ করতেছি, মানে গ্লাভস ইউজ করা উচিত না, হলে তো প্রথমেই তোমার ফার্স্ট আছে হাতটা যাবে, ঠিক আছে, চোখ তো অনেক পরে আসে। আচ্ছা, তাহলে গ্লাভস ইউজ করা উচিত, অ্যান্সারটা গেল। সো এইবার দেখো গ্লাভসের একটু ডিটেলসে যাই। গ্লাভস কয় ধরনের আছে, গ্লাভস টোটাল 5 ধরনের আছে। গ্লাভস কয় ধরনের আছে, গ্লাভস আছে টোটাল 5 ধরনের। প্রথম যেই টাইপটা সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস, এইটা শোনা মাত্রই মাথার মধ্যে আনবে, এটা হচ্ছে পরিবেশ বান্ধব, ঠিক আছে, কারণ কি এটা পরিবেশের সাহায্যে, যদি তুমি এটাকে ফেলে দাও খুলে, এটা বায়োডিগ্রেডেবল মানে জীবাণুর মাধ্যমে পচে যাবে, ঠিক আছে, এই কারণে এটা পরিবেশ বান্ধব এবং পচনশীল। সো এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। তারপর হচ্ছে নাইট্রাল গ্লাভস, সংশ্লেষিত রাবার গ্লাভস, ঠিক আছে, সংশ্লেষিত মানে সিনথেটিক, এটা অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটাডাইন, পলিবিউটাডাইন থেকে তৈরি করা হয়। যখন তুমি ইয়েতে যাবা পলিমার পড়বা অর্গানিক কেমিস্ট্রিতে, ওই পলিমারের ডিটেলসের মধ্যে পাবা এটা, ঠিক আছে, নাইট্রাল গ্লাভস কীভাবে তৈরি করা হয়। তারপর ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রাল গ্লাভস ইউজ করা হয় কারণ এটা পরিবেশ বান্ধব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি, এটার মধ্যে কোনো প্রোটিন উপাদান থাকে না, তাই কোনো অ্যালার্জি সৃষ্টি করে না, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, এটার মধ্যে কোনো প্রোটিন উপাদান থাকে না, দ্যাটস ওয়াই এটা অ্যালার্জি সৃষ্টি করে না। আচ্ছা, এবার আসি জিটেক্স। জিটেক্স দিয়ে মনে রাখবা জ্বলন্ত, জ দিয়ে জ্বলন্ত,
সো জিটেক্স গ্লাভস যদি তুমি ছোটোখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতে যাও তখন হচ্ছে জিটেক্স গ্লাভস ইউজ করবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড লাইনটা, তাপরোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে কাজ করা হয়। তাপরোধক অ্যাসবেস্টস গ্লাভের বিকল্প রূপে কাজ করা হয়। আচ্ছা, এবার আসি অ্যাসবেস্টস, জিটেক্স তো গেল, তারপর হচ্ছে ল্যাটেক্স। ল্যাটেক্স এল দিয়ে মনে রাখবা লেদার, এল দিয়ে মনে রাখবা কি লেদার, বা যেটাকে আমরা বলি মানে চামড়া, ঠিক আছে? প্রাকৃতিক রাবার থেকে তৈরি করা হয় এই লেটেক্স গ্লাভস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে চ দিয়ে কি বলছি, সরি ল দিয়ে বলছি ল্যাটেক্স, ল্যাটেক্স দিয়ে লেদার মনে রাখবা, যেটা হচ্ছে আমাদের চামড়ার সাথে যদি লেগে থাকে তখন হচ্ছে হাতে অ্যালার্জি সৃষ্টি করে না। সো চামড়ার সাথে একটা রিলেটেবল, যে অ্যালার্জি সৃষ্টি করে না। তাহলে আমরা তিনটা বললাম অলরেডি, নাইট্রেট গ্লাভস যেটা হচ্ছে পরিবেশ বান্ধব, 2 নম্বরে জিটেক্স গ্লাভস যেটা থেকে অবশ্যই মনে রাখতে হবে জ্বলন্ত বস্তু চ দিয়ে, একটা হচ্ছে লেটেক্স লেদার, তার মানে এটা আমাদের অ্যালার্জি সৃষ্টি করতে পারে, পারে না কোনটা, তার আগে আমরা একটা পড়ছি না, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব নাইট্রেট গ্লাভস, ওইটা হচ্ছে অ্যালার্জি সৃষ্টি করতে পারে না। বাট এটা যেহেতু লেদার চামড়ার, তার মানে প্রোটিন জাতীয়, তার মানে অ্যালার্জি সৃষ্টি করবে। আগেরটা কিন্তু প্রোটিন জাতীয় ছিল না, ঠিক আছে? তো এটা মনে রাখবে। এবার আসি ভিনাইল, ভিনাইল গ্লাভস যেটা, এটা আসলে পলিভিনাইল ক্লোরাইড, মানে এটা পলিভিনাইল ক্লোরাইড থেকে তৈরি করা হয়। আমরা জানি ভিনাইল ক্লোরাইড হচ্ছে মনোমার, পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে পলিমার, ঠিক আছে? সো পলিভিনাইল ক্লোরাইড, এই ভিনাইল গ্লাভস পলিভিনাইল ক্লোরাইডের মাধ্যমে তৈরি করা হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারকালে এই গ্লাভস পরা হয়, খুবই ইম্পর্ট্যান্ট লাইন, ঠিক আছে? তারপর হচ্ছে নিউপ্রিন গ্লাভস যেটা, বা পলিক্লোরোপ্রিন, এটা হচ্ছে বেশ নরম এবং তাপরোধী, এটার জাস্ট টাইপটা মনে রাখলেই হবে। আরেকটা হচ্ছে মেইনলি এই ফার্স্টটাই। তারপরে প্রাকৃতিক রাবার গ্লাভস, এটা হচ্ছে বৈদ্যুতিক শকরোধে, যেহেতু রাবার, রাবার হচ্ছে আমরা জানি কি মানে অন্তরক বা ইনসুলেটর, তার মানে এটা বৈদ্যুতিক শক প্রতিরোধে হেল্প করে। এবার আসি পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য কী। এই পটাশিয়াম সায়ানাইড কে মারা গেছিল বলতো? পটাশিয়াম সায়ানাইড খেয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার, ঠিক আছে? যখন ও একটা রুমের মধ্যে আটকাই ছিল তখন হচ্ছে পটাশিয়াম সায়ানাইড খেয়ে সুইসাইড করছিল আর কি। যাই হোক, এটার অনেক কাহিনী। সো পটাশিয়াম সায়ানাইড মানে তুমি ইনটেক করার মানে 1 সেকেন্ডের মধ্যেই মারা যায়, এরকম একটা কথা আছে, যে 1 সেকেন্ডের মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত পদার্থ। এবং যদি আমি বলি দ্বিতীয় বিষাক্ত কোনটা, এটা হচ্ছে পাফার ফিশ, ঠিক আছে? পাফার ফিশ, পাফার মাছ, বা যেটা আমরা বলি পটকা মাছ, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট টক্সিক ইনভার্টিব্রেট, ঠিক আছে? সেই পাফার ফিশ তোমরা কোথায় শুনছো বলো তো? এটা একটা নাটক ছিল না, পুনর্জন্ম 2, তো এটার মধ্যে ছিল পাফার ফিশের ডিশ। তার মানে হচ্ছে পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য কি, ইহা অত্যন্ত বিষাক্ত। বাকিগুলো তো হবে না, এটা দেখা মাত্র অ্যান্সার করবা। আচ্ছা, সো অ্যান্সার হচ্ছে এটা। তাহলে বিষাক্ত পদার্থগুলোর এক্সাম্পল ভালোভাবে পড়বা, যে কোনটা কোনটা বিষাক্ত। আর হ্যালোজেন লিভার সিরোসিস করে, লিভারের ক্ষতি করে। এবার সে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটারও এক্সাম্পল পারবা, যেটার মধ্যে সি আছে ওইটা দাগায় দিবা, কিন্তু অ্যাকসেপ্ট সেটা আগে ভ্যালিড হইতে হবে, মানে ভ্যালিড একটা যৌগ হইতে হবে। নাম্বার 2 হচ্ছে HCl বাদে, ঠিক আছে? HCl কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তো দেখো তো এখানের মধ্যে প্রথম দুইটাতে সি নাই, বাদ, এই লাস্টের দুইটাতে আছে, কিন্তু এটা হচ্ছে K2Cr2O5। এখন এটা ভ্যালিড যৌগই না, এরকম যৌগই নাই। K2Cr2O7, এটা হবে অ্যান্সার, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো এক্সাম্পলগুলো তো অলরেডি বলছি। কোনটি শক্তিশালী বিষ, অত্যন্ত বিষাক্ত, পটাশিয়াম সায়ানাইড। সো সায়ানাইড হবে অ্যান্সার। আচ্ছা, সো আসলে এতটুকুই ছিল আমাদের চ্যাপ্টার 1। চেষ্টা করছি প্রত্যেকটা জিনিসের এক্সপ্লানেশন সহকারে বোঝানোর। যদি কোথাও ভুলভ্রান্তি হয় আই এম সরি। আশা করি ক্লাসটা করে তোমরা সবাই উপকৃত হবা। অ্যান্ড আমরা চেষ্টা করবো 0 to DMCN এই কোর্সটাতে নিজের বেস্টটা দেওয়ার, এবং আমরা টিচার প্যানেল সবাই এনরিচড আলহামদুলিল্লাহ। সো আমাদের জন্য দোয়া করবা। থ্যাংক ইউ।